আমার ফাউন্ডেশন হচ্ছে বুনিয়াদি চাকরিতে জয়েন করেছি পজিটিভ পর্যায়ের আর জয়েন্ট সেক্রেটারি একটা চলছে স্যার। সুযোগ সৃষ্টির মাধ্যমে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সহ ছাত্র সংগঠনগুলোর উল্লেখযোগ্য কর্মসূচিতে তাঁকে অধিকার কর্মী হিসেবে এই রাজনৈতিক চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা ২১ সাল থেকে জওয়ানখালী বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সূচনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বৃহত্তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, কোন জাতীয় নেতৃবৃন্দ ছিল না। ৬৯ আওয়ামী লীগের নেতৃত্ব ছিল, ৯০ ৩ দলীয় জোট ছিল। করার পরও পরিবর্তনের পক্ষে তার দৃঢ়। আমরা দেখতে পেলাম যে এই কোটাটাকে হঠাৎ করে হাইকোর্টের মাধ্যমে পুনর্বহাল করা হলো। তো ২০২৪ সালে আমরা যেটা ভাবছিলাম যে এই নির্বাচনে হয়তো একটা প্রতিরোধ তৈরি হবে, একটা রেজিস্ট্যান্স তৈরি হবে, যেহেতু বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছিল, মাঠে নামার চেষ্টা করতেছিল, কিন্তু নির্বাচন সেরকম কোনো বাধা ছাড়া অতিক্রম করে যায়। ফলে সরকার অনেক বেশি ক্ষমতাসীন হিসেবে নিজেকে মনে করে এবং সে মনে করে তার যে বিগত ৭-৮ বছরে আগের সময় যে তার লস গুলো হয়েছে সে যেটা রিকভারি করবে। যেরকম সে বইতে ছাত্র রাজনীতি প্রবেশ করায়, যেটা সে আবরার হত্যা আন্দোলনের সময় যেটা বন্ধ করে দেওয়া হয়, ছাত্রলীগকে প্রবেশ করানোর জন্য ছাত্র রাজনীতি সেখানে প্রবেশ করানো হয়। সে কোটাটাকে আবার ফিরিয়ে আনছে, যত জায়গায় পরাস্ত হয়েছিল সে সবগুলো আবার ইনিশিয়েট করা শুরু করে ২৪-এর নির্বাচনের পরে। কারণ সে মনে করছে তার একটা অবস্থিত ক্ষমতা চলে আসছে, কোনো বিরোধিতা করার তার কেউ নাই। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে একত এটা যখন কোটাটা পুনর্বহালের রায় দিল, একটা তো এটা অযৌক্তিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে খুবই ক্ষুব্ধ। ইভেন যারা সরকার দলের অনুসারী তারাও ক্ষুব্ধ, কারণ তাদেরও ক্যারিয়ার আছে, তারাও চাকরি পরীক্ষা দেয় এবং ছাত্র সমাজের ভিতরে একটা ব্যাপক অনাস্থা তৈরি হইল এই সরকারের প্রতি, বিগত সরকারের প্রতি। কারণ যখন একটা দেশের প্রধানমন্ত্রী সংসদের দ্বারা একটা জিনিসের সমাধান করে দিয়েছিল, সেই জিনিসটাকে আবার ছলচাতুরি করে হাইকোর্টের মাধ্যমে ফিরিয়ে আনা। আর আমাদের রাজনৈতিক জায়গা থেকে চিন্তা ছিল যে 18 সালে আমরা আমাদের সবচেয়ে বড় আন্দোলনটা দেখছি, যেটা একটা অর্জন আমরা পাইছি, সেটা যদি হারাই যায় তাহলে হচ্ছে এই আন্দোলন থেকে আমরা আর ছাত্র আন্দোলন ভবিষ্যৎ থাকবে। ফলে যে কোনো মূল্যে এটা বন্ধ করতে হবে। এইটা ছিল আসলে কোটা সংস্কার আন্দোলনের ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাখ্যা করা হচ্ছে, ব্যাখ্যা করা হবে, এটাই স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো একভাবে ব্যাখ্যা করছে, তারা বিগত 15 বছরের ফ্রেমে এটাকে ব্যাখ্যা করছে। আমরা অনেকে এটাকে 36 দিনের ফ্রেমে ব্যাখ্যা করছে, অনেকে প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাখ্যা আছে। তো আমি মনে করি 18 সালের এটার একটা লিগেসি আছে, 18 সালে নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে যে লিডারশিপ, এই যে নেতৃত্ব ওই সময় তৈরি হয়েছে, যে প্রজন্ম নিরাপদ সড়কে ভ্যাট বিরোধী আন্দোলনে কেন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নেমে আসছে, সেটারও একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে। আগে নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভিতরেও এক ধরনের চেতনা তৈরি হয়েছে। তো আমরা স্বাভাবিকভাবে আন্দোলনটা শুরু করেছিলাম একেবারে কোটা সংস্কারের দাবিতে, কিন্তু যখন কোটা সংস্কার মানে সরকারের একটা নীতি পরিবর্তনের জন্য আমরা রাজপথে নেমেছিলাম, কিন্তু এক পর্যায়ে সরকার হটানোর জন্যই আন্দোলনটা রূপ নেয়। এবং কারণটা আমরা জানি, যখন সরকার ব্যাপক দমন পীড়ন চালায়, তার দলীয় বাহিনী দ্বারা, পুলিশ বাহিনীকে ব্যবহার করে, অন্যান্য বাহিনীগুলোকে ব্যবহার করে, এবং প্রচুর মানুষ স্টুডেন্টরা শহীদ হয়। তো এক পর্যায়ে স্বাভাবিকভাবে অভিভাবক সহ সব সমাজের নানা শ্রেণী পেশার মানুষ আসলে নেমে আসে এবং এই আন্দোলনটা সরকার পতনের আন্দোলনের দিকে যায়। তো মানুষ এই আন্দোলনের একটা বড়, যদি আমি ন্যারেটিভের জায়গা থেকে বলি, 14 তারিখ রাতে যে শেখ হাসিনার যে বক্তৃতা, যে সেখানে সে রাজাকার বলে হচ্ছে ইঙ্গিত করতেছে যারা আন্দোলন করতেছে,
এবং এই রাজাকার শব্দ থেকেই আন্দোলনটা অন্যদিকে মোড় নিল। পরের দিন শিক্ষার্থীরা নেমে আসলো এবং এই রাজাকার শব্দকে ব্যবহার করে তারা আন্দোলনকারীদের একটা ট্যাগ দিয়ে আক্রমণ করলো। সবচেয়ে বেশি টার্গেট করলো মেয়েদেরকে। 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখান থেকে আন্দোলন এবং পরের দিন 16 তারিখ আবু সাইদ সহ আরোরা মারা গেল, আন্দোলনটা অন্যদিকে চলে গেল। তো আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী ন্যারেটিভ যেটা ছিল যে মুক্তিযুদ্ধ এবং বনাম রাজাকার, যে কোনো আন্দোলনকে সে রাজাকার বলে হচ্ছে আন্দোলনের বৈধতা নষ্ট করত। সেই শব্দ থেকে কিন্তু তার পতনটা হয়েছে, কারণ ওই শব্দ বন্ধটা বা ওই ট্যাগটাকে অস্বীকার করা গেছে সেই সময়। 14 তারিখ রাতে যখন ওই বক্তব্যের পরও সবাই নেমে আসছে, তখন আসলে এই বিগত সরকারের যেই ন্যারেটিভ সেই ভিত্তিটা আসলে ভেঙে যায়। তো এর ভিতর দিয়ে আন্দোলন আগায় এবং এখন অনেক ধরনের গবেষণা হচ্ছে আন্দোলনটা কেন সফল হইল বাংলাদেশের ইতিহাসের আর অন্য কয়েকটা গণ-অভ্যুত্থানের মতো না, এবং পৃথিবীর যে অন্য জায়গায় যে আন্দোলন গণ-অভ্যুত্থান সেটার আলোকেও দেখলে আমরা হয়তো ব্যাখ্যা করতে পারবো। আমাদের ইতিহাসে যদি আমরা আগে গণ-অভ্যুত্থানগুলো দেখি, 60 এর দশকের যে আন্দোলন